আমি অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তার সাথে যুক্ত যারা, তাদের সবাইকে অন্তর্বর্তী সরকারের টেক্সট বুক ডেফিনিশনটা পড়তে বলব। এটা তাদেরকে অনেক উপকার করবে। কেননা টেক্সট বুক ডেফিনিশনে তার আসলে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়াটাই তার প্রধান কাজ। এখন ধরে নিলাম হাসিনার ১৬ বছরের খারাপ শাসন ছিল, গণ অভ্যুত্থান হয়েছে, নতুন একটি দলের উদ্ভব হয়েছে, দক্ষিণপন্থীদের বিকাশ হয়েছে। এগুলো কি অন্তর্বর্তী সরকারের কনসিডারেশনের বিষয়? দেখুন, আপনি যদি মডারেটর হন, আপনাকে ভিন্ন মতের ৩ জন ৪ জন মানুষকে ডিল করে অনুষ্ঠানকে শেষ করতে হয় না? অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই তার উদ্দেশ্য এবং লক্ষ্যের একটি গলদ আমরা দেখতে পাচ্ছি। তারা তাদের ক্ষমতার চেয়ে আরও বেশি ক্ষমতাকে তারা বাস্তবায়ন করবে বলে মনে করছেন। কেন বা তাকে এই ম্যান্ডেট কে দিয়েছে আমি জানি না। এবং দেখুন, আমরা প্রায় অতীতে আমাদের যত তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার হয়েছিল, তারা কখনো সমস্ত রাজনৈতিক দলের সমর্থন পায়নি। এই সরকার সেটি পেয়েছিল। কিন্তু তার পরিণতির দিকে আমরা যখন তাকাই, তখন দেখতে পাচ্ছি যে এই বিতর্কগুলো তারা উস্কে দিচ্ছেন। নির্বাচন নিয়ে যত অনিশ্চয়তা, সবকিছুর জন্য ৮০% দায়ী অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার একটি তারিখ ঘোষণা করতে পারেন না কেন? উনি কি তারিখ উৎপাদন করবেন? তারিখ ঘোষণা করার সাথে তার সমস্যা কোথায়? এখন দেখুন, তার প্রেস অফিস এবং তার অনেক উপদেষ্টারা বারবার ডিসেম্বর থেকে জুন বলতে থাকেন। তারপরে তারাই তো এপ্রিলের কথা বলেছিলেন। তারপরে লন্ডনের পরে তারাই তো ফেব্রুয়ারির কথা বলেছেন। কাজেই আজকে যদি মানুষ হতাশ হয়, অনিশ্চিত মনে করে, তাকে আপনি কোনো দোষ দিতে পারবেন না। সরকারটিকে এর দায় নিতে হবে। এবং আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, এই সরকার নিজস্ব মতলবে অনেকের কাখে কোলে যাকেই নিচ্ছে, তাকে আপনার সময় দিতে গিয়ে যদি নির্বাচন বিলম্বিত করতে হয়, এই নির্বাচন করার অবস্থায় তারা নাও থাকতে পারেন। দেশের পরিস্থিতি এমন খারাপ হতে পারে। আপনি গোপালগঞ্জের কথা বারবার জিজ্ঞেস করছিলেন। পুরো দায় সরকারের। রক্তপাতহীন গোপালগঞ্জ হতে পারত। এই রক্তপাত কাকে সাহায্য করলো? আওয়ামী লীগকে, ভারতকে। তারা ৪ টি লাশ, ৫ টি লাশকে এখন ৩০০ টি লাশে রূপান্তরিত করেছে। কেন নৌবাহিনী নদীতে টহল দিচ্ছে, তার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কমিটি গঠন করা হয়েছে, এটি অত্যন্ত অগ্রহণযোগ্য। এটি হাসিনা আমলের কমিটি গঠনের নজির। এই সরকারটি পতিত সরকারের মতো করে দেশ শাসন করার চেষ্টা করছেন। এই কমিটিতে তাদের রাখা উচিত ছিল যারা দলনিরপেক্ষ বা সরকার নিরপেক্ষভাবে যেই বাহিনী গুলি চালিয়েছে, সেই বাহিনী তো বলবেই যে আমি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছি। আপনি এই গল্প পড়েননি? আমাদের ক্রসফায়ারের আত্মরক্ষা, র্যাবের আত্মরক্ষা, ডিজিএফআই এর আত্মরক্ষা। এই সরকার এই প্রেসক্রিপশন খাচ্ছে যে তাদের আত্মরক্ষার্থে ৪ জন নাগরিককে গুলি করা হয়েছে। তারা যদি আপনার জুলুমবাজও হয়ে থাকে, তার উপরে আপনি নতুন করে জুলুম করতে পারবেন না। এই সরকারের অনেক লোক কিন্তু সুশীল সমাজের অংশ ছিলেন, নাগরিক সমাজের অংশ ছিলেন, মানবাধিকার কর্মী ছিলেন। তাদের এখনকার কাজকর্মে আমরা তার কোনো পরিচয় দেখতে পাই না। এখন গোপালগঞ্জ যেটা তারা তৈরি করেছেন, যেই সরকার গোপালগঞ্জের মতো ছোট একটি জেলাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কি করে ৬৪টি জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে নির্বাচন দিতে পারবেন? দেখুন, আমি মনে করি রাজনৈতিক ঐকমত্য অবশ্যই জরুরি। কিন্তু আপনি যখন মডারেটর, আপনাকে কিন্তু অনেক কিছুর কল নিতেই হবে। আপনি কল না নিয়ে শুধু বিতর্ককে উস্কে দিবেন এবং ভিন্নতাকে ছড়িয়ে দিবেন, সরকারটির আচরণ হচ্ছে তাই। এই যে পিআর পদ্ধতি নিয়ে আপনি পরিষ্কার কেন বলছেন না? নির্বাচন কমিশন সংস্কারের কোথাও এটি ছিল না। কাজেই সেইখানেই কিন্তু বিতর্ক থেমে যাবে। অনেকেই স্বপ্ন দেখছেন পিআর করে তারা ক্ষমতায় চলে যাবেন। আপনাকে তো দেখুন, সরকারটির যেটা মূল সমস্যা, এক্সপেকটেশন ম্যানেজমেন্টে তারা ফেল করছে। আর নির্বাচনের তারিখ কবে হবে, এটি কি সরকারের মালিকানাধীন কোনো বিষয়? তার আচরণে কেন আমাদের সন্দেহ হচ্ছে যে এই সরকারের মতলব হচ্ছে দীর্ঘস্থায়ী হওয়া। তাই এই সরকারের মতলব হচ্ছে ওই যে কেউ একজন হাতের ৫ আঙ্গুল দেখালে বলে ফেলে যে আমরা ৫ বছর থাকবো। এবং একজন বলে ফেলেছে যে আমরা তো নির্বাচিত। এক উপদেষ্টা বলেছেন এক অনুষ্ঠানে। অদ্ভুত সব কাণ্ডকারখানা। দেখুন, তারা কি করে নির্বাচিত হয়েছেন বা উপদেষ্টা হয়েছেন, উই ডোন্ট নো। বাট এখন প্রশ্ন করতে বাধ্য হচ্ছি যে তারা আসলে আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটকে বা আমাদের সম্ভাবনাকে কতটা ডিরেল করতে পারেন, এই সরকার তার সবচেয়ে বড় উদাহরণ। দেখুন, অতীতে তত্ত্বাবধায়ক সরকাররা ৩ মাস ছিল। তখন কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও দুর্বার ছিল। কারণ একটি দল ক্ষমতা থেকে বিচ্যুত হতো, একটি দল ক্ষমতায় যাবে। গত ৩টি ৪টি তত্ত্বাবধায়ক। ওই পরিস্থিতিতে তারা নির্বাচন করেছে না? ৯০ দিনের মধ্যে নির্বাচন করেছে না? ১১ মাসে এই সরকার যা পরিবর্তন করেছে আমলাতন্ত্রে কিংবা পুলিশে,
আসলে কিছুই করেনি। সেই লতিফুর রহমানের সরকার তো ১ম দিনেই করেছেন। তাদের চোখে কি সেই নজিরগুলো নাই? আপনাকে পরিষ্কার খেয়াল কিন্তু রাখতে হবে। ৯০ দিনে তো তারা সেটি সেটি ওই সরকারের এজেন্ডা এবং এই সরকারের এজেন্ডা কিছুটা ভিন্ন ছিল। অফকোর্স ভিন্ন ছিল। কিন্তু এজেন্ডা কারণ যদি তারা আপনি তারা নিজেকে এসেছেন শুধু আরেকটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। কিন্তু এই সরকার এসেছিলেন একটি সংস্কারের এজেন্ডা। এই সরকারকে কে করতে বলেছে? সংস্কার কোথায় লেখা ছিল জুলাই আগস্টে? আমি আপনাকে একটা পরিষ্কার গণ কথা বলি। অভ্যুত্থানের পরে এটা তো এখন মানুষের লিসেন, এক্সপেকটেশন ছিল। আমরা যদি ইন্টারপ্রেট করি, মানুষের আশা-আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক অধিকারের বাংলাদেশ। আশা-আকাঙ্ক্ষা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। আশা-আকাঙ্ক্ষা হচ্ছে প্রধানমন্ত্রীর অপার ক্ষমতা না থাকা। তারপরে যে কমিশনগুলো হয়েছে, সংস্কার নামে গত ৬ মাস ৮ মাস ধরে যে কাণ্ডকারখানা ঘটছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, এর কোনো পরিণতি আপনি দেখতে পাবেন না। ২০০৭-৮ এর সরকার যেভাবে পালিয়ে গেল আওয়ামী লীগের হাতে কোনো রকমে ক্ষমতা দিয়ে, এই সরকারের পরিণতি তার থেকেও খারাপ হতে পারে। দেখুন, আপনি যখন অভ্যন্তরে নিজস্ব মতলব তৈরি করেন এবং কোথাও, কোথাও আপনার ক্ষমতার বাইরে অনেক কিছু পাওয়ার চেষ্টা করেন, সমাজের অনেক দেখুন আমাদের অসঙ্গতির তো কোনো শেষ নাই। এই সরকারের কি দায়িত্ব এই অসঙ্গতিগুলো দূর করা? এই যে বিবদমান রাজনৈতিক অস্থিরতা, এর জন্য এই সরকার দায়ী। এই সরকার এনসিপিকে গোপালগঞ্জে যাওয়ার অনুমতি কেন দিয়েছে? এখন এনসিপির যেকোনো জনসভায় রাষ্ট্রীয় অর্থ কত খরচ হয়? সরকারটির বলতে অসুবিধা কি? এটা আমরা জানতে চাই। অন্য রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড নাই, এই অভিযোগ যদি তোলে, সরকার কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না। তাদের ২ জন লোক এখনো উপদেষ্টা হয়ে আছেন। এটি কিংস পার্টি না তো কি? কাজেই আপনি যখন দেখুন এদেরকে কিন্তু আমরা সম্ভাবনাময় মনে করতাম। সরকারটির কারণে এদের সম্ভাবনা এবং এদের কারো, কারো ব্যক্তির কমেন্টের কারণে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো লোক কোত্থেকে এসছেন উই ডোন্ট নো, বাট যেভাবে একজন বিএনপি নেতা আমি একটু সম্পর্কে এই প্রসঙ্গ মন্তব্য নিয়ে করছে, জি, গভর্নমেন্টটা পুরো আমি একটু রুমিন অনিশ্চয়তার ফারহানার জন্য কাছে দায়ী হবে ইতিহাসের কাছে। জি, রুমিন ফারহানা আপনার কাছে একটু যেতে চাই। আপনি তো জানেন যে গোপালগঞ্জের ঘটনার পরপরই আবার কক্সবাজারের চকরিয়ায় দলীয় কর্মসূচিতে একটা বাধা দেওয়ার ঘটনা ঘটেছে এবং অস্থায়ী মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে, যেটার কারণে বিএনপিকে দায়ী করছে এনসিপি। এবং এটি যেই আশরাফ কায়সার যেটি বলছিলেন যে, যেই ঘটনা ধরে সেটির সূত্রপাত, সেটি হচ্ছে কক্সবাজারের সমাবেশে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কক্সবাজারের নব্য গডফাদার বলে আখ্যা দিয়েছেন এবং তারপরে এই ঘটনাটি ঘটেছে। এখন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট তার ফেসবুক স্ট্যাটাসে একটি প্রশ্ন রেখেছেন। আমি যদি প্রশ্নটি আপনাকে করতে চাই সংক্ষেপে, সেটি হচ্ছে যে, হাসিনার ১৫ বছরে চকরিয়াতে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়েছে এমন প্রমাণ কেউ দিতে পারবে না। চকরিয়া সম্পর্কে আমার অভিজ্ঞতা ২০০১ সাল থেকে, এমনকি ২ সালাউদ্দিনের নির্বাচনে আমি দায়িত্ব পালন করেছি। আজকে কক্সবাজারের চকরিয়ায় এত বিএনপি কোথা থেকে এলো? এরা কেন গত ১৫ বছর অ্যাক্টিভ ছিল না? আপনি এর উত্তরে কি বলবেন? আমি ওর উত্তরে বলব, গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং চকরিয়ায় যে ঘটনাটি ঘটানো হয়েছে এনসিপির তরফ থেকে, আমি বিএনপির পার্টটা পরে আসছি। আমি এনসিপিটা ব্যাখ্যা করি, না হলে বিএনপির ব্যাখ্যা আমি দিতে পারব না। এই দুটোই ইচ্ছাকৃত। কেন ইচ্ছাকৃত? এর আগেও তো এনসিপি সেই উত্তরবঙ্গ থেকে তাদের সভা-সমাবেশ শুরু করেছে। কোথাও তো মার্চ টু আ উত্তরবঙ্গ, মার্চ টু রংপুর, মার্চ টু দিনাজপুর, মার্চ টু গাইবান্ধা করে নাই। মার্চ টু গোপালগঞ্জ কেন? দেখেন, মার্চ টু যখন আপনি বলেন, তখন কিন্তু অন্য ধরনের একটা দোত্তনা তৈরি হয় এবং এই দোত্তনাটা আপনি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করেছেন এবং তার ফলশ্রুতিতে ৫ জন মারা গেছেন। কারো কোনো ময়নাতদন্তের বালাই নাই। পুলিশ এখন মানে হরে-দরে সকলকেই গ্রেফতার করার মানে চেষ্টা করছে। সকলেই গ্রেফতার আতঙ্কে ভুগছেন এবং, এবং রাজার দলটি ডগ স্কোয়াড নিয়ে এখন আ বিভিন্ন জায়গায় সভা-সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। ওখানে গিয়ে আগে কুকুররা সব গিয়ে উপস্থিত থেকে শুঁকে-টুকে দেখে এখানে কোনো রকম গন্ডগোল হওয়ার কোনো আভাস আছে কিনা। তারা যেই ফ্লোরে রুম ভাড়া নিচ্ছেন, সেই দুটো ফ্লোরে অন্য কোনো কমন পিপল ঢুকতেও পারবেন না, থাকতেও পারবেন না। এটা তো ভাই সম্রাটের মতন ব্যাপার, তাই না? একটা নিবন্ধনহীন দলকে সম্রাটের ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। একটা নিবন্ধনহীন দল নিয়ে দেখুন, আমরা ৩ জন আজকে মাথার ঘাম ঝরিয়ে আলোচনা করছি। এই মনোযোগটাই তো তাদের পাওয়ার কথা না। পলিটিক্সে এই মনোযোগটা পেতে যেই অভিজ্ঞতা, যেই জনপ্রিয়তা এবং যেই শক্তিমত্তার দল হওয়ার প্রয়োজন, তার কোনোটিই এই দলটি নয়। কিন্তু এই দলটিকে নিয়ে আমরা ৩ জন যখন এখানে আলোচনা করছি, সরকারের কর্তা ব্যক্তিরা যখন কুকুর বেড়াল পাঠিয়ে ডগ স্কোয়াড দিয়ে কোটি, কোটি টাকা, রাষ্ট্রের কোষাগারের কোটি, কোটি টাকা তাদের পেছনে ঢেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছেন, তার কারণ কি? তার কারণ
তারা কোথাও গিয়ে মার্চ টু গোপালগঞ্জ বলবেন, আবার কোথাও গিয়ে বলবেন এখানে গডফাদার ছিল। এবং আপনি দেখুন তার অডাসিটি, এই ১ বছর আগে এই ছেলে-মেয়েগুলোকে আমরা কিন্তু কেউ চিনতামও না। কিন্তু ততদিনে বিএনপির টপ লিডারশিপ থেকে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের বিরুদ্ধে ৬০ লক্ষ আসামি করে ফেলা হয়েছে। আমাদের একেবারে মৃত ব্যক্তিও মামলার আসামি, এমন অবস্থা। এর মধ্যে কিন্তু আমাদের কয়েকশো নেতা গুম হয়ে গেছে। অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অনেকে বাবার জানাজা অ্যাটেন্ড করতে পারে নাই। অনেকে আবার হাত পা বেড়ি, ডান্ডা বেড়ি পড়ে জানাজা অ্যাটেন্ড করেছে। সো আমাদের এই প্রেক্ষাপট রচনাকে আপনি তুচ্ছ করবেন। আমাদের স্ট্যান্ডিং কমিটির একজন অত্যন্ত সম্মানিত নেতা, তার কথা আপনার আ সং আ কি সংবিধান সংশোধন কাউন্সিল না কি একটা নিয়ে আলোচনা হচ্ছিল, জি। ঐক্যমত তারাও কমিশন। যেমন আপনাদেরকে তুচ্ছ করছেন, সেরকম আপনিও যখন বলছেন যে এদেরকে তো ১ বছর আগে আমরা চিনতামই না, তখন তাদেরকেও তুচ্ছ করা হচ্ছে কিনা? কারণ এই যে গণঅভ্যুত্থানটি, সেটি তো তাদের মতো ছেলেমেয়েদের নেতৃত্বে হয়েছে, সেটিও তো আমাদের স্বীকার করে নিতে হবে। সেটি স্বীকার করছি বলেই তো এই যে দেখেন না ১ ঘন্টা ধরে আলাপ করছি আমরা। কিন্তু কেবলমাত্র যদি তারাই করত এবং এর মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলোর পার্টিসিপেশন না থাকতো, নট উইথ দ্য ব্যানার, উইথআউট ব্যানার পার্টিসিপেশন না থাকতো। ফর এক্সাম্পল, আশরাফ ভাই, আপনার তো মনে আছে ২ তারিখে আপনার আর আমার দেখা হয়েছিল ঝিকাতলায়। আপনি যখন কবি সাহিত্যিকদের যেই সমাবেশ হয়েছিল সেখানে ছিলেন। ৩ আভানি মাঠের পাশে। এক্সাক্টলি। ৩ তারিখে তো আপনাদের সকালের মনে থাকার কথা। আমার বাড়ি ভাঙচুর হলো। আমি গিয়ে আ আপনার শহীদ মিনারের সামনে দাঁড়ালাম। এগুলো তো মনে থাকার কথা না, যা ১ বছর আগের কথা মাত্র। সো পলিটিক্যাল পার্টি গুলো ছিল না, এটা খুব ভুল। সকল এবং রাজনৈতিক আবার দল ছিল। বিএনপি আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনে যাবে কি যাবে না, সেটি নিয়েও কিন্তু তারা এক ধরনের দ্বিধার মধ্যে ছিল এবং বিএনপির হ্যাঁ, আমরা যদি সিনিয়র অনেক আনুষ্ঠানিকভাবে নেতার বক্তব্যে সেটি আমরা যদি এসেছে। আনুষ্ঠানিক হ্যাঁ, খুব সঠিক। আমরা যদি আনুষ্ঠানিকভাবে যেতাম, যে কারণে আমাকে গিয়ে বলতে হয়েছে যে আমি আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে এসছি। আমি আনুষ্ঠানিকভাবে গেলে ব্রাশ ফায়ার করতে সরকার ২ মিনিট চিন্তা করত না। এই ব্রাশ ফায়ার শুরু হতো ১৫ তারিখেই। সুতরাং আনুষ্ঠানিকভাবে যাওয়ার উপায় ওটা ছিল না। কৌশলগত একটা কৌশলগত একটা ব্যাপার ছিল। অ্যাবসোলিউটলি কৌশলগত একটা ব্যাপার ছিল। আর আমি যে কথাটা আপনি আমাকে থামিয়ে দিলেন, বিএনপির অতি সম্মানিত একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বারের কথা সংবিধান সংশোধন বা ঐক্যমত কমিশনে আপনার মতের সঙ্গে মিল নাও থাকতে পারে, মত মিল নাও হতে পারে। তাকে আপনি কি করে গডফাদার বলেন? আর আমি যদি তর্কের খাতিরে সকল অভিযোগ সত্য বলে ধরে নিই এনসিপির, তাহলে আপনারা স্পেসিফিক্যালি বলেন কে, কোথায়, কবে, কোন জমি, কার কাছ থেকে কত টাকা, কি টাকা চাঁদা চেয়েছে বলেন। আপনি হাওয়ায় অভিযোগ তো করতে পারেন না। আপনারা তো হাওয়ায় অভিযোগ করতে পারেন না। যদি করেন, তাহলে আমাদের বুঝতে হবে যে আপনারা চাইছেন সেখানে একটা গন্ডগোল হোক। এটা তারা চেয়েছে। কারণ এই যে ধরুন আ স আ চট্টগ্রামে যে একটা ছাত্রদলের চকরিয়ার কথা যেটা আপনি বলছিলেন, সেটা তো হতো না। হয়েছে কারণ এনসিপি চেয়েছে এটা হোক। সে কারণেই তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং ঘটনা ঘটেছে। সেই কারণে দেখেন আজকে আমি আবার এই নামটা উচ্চারণ করে আপনার সাথে আলোচনা করছি। সো প্রচার, এই প্রসার একটা কথা আছে না? হুম। ওনাদের প্রচারণা, সেটা নেগেটিভ হোক, পজিটিভ হোক, সমালোচনা হোক, প্রশংসা হোক, দ্যাট ইজ আ প্রচার। সো এই প্রচারটা তারা রাখতে চাইছেন, জারি রাখতে চাইছেন। আমি যদি ধরে নিই যে তারা ফাঁদ পেতেছিলেন, তাহলে বিএনপি সেই ফাঁদে পা দিয়েছিলেন। সেজন্য এই ঘটনাটি ঘটেছে। দেখুন, ফাঁদ পাতা বা ফাঁদে পা দেয়া যেটাই আপনি বলেন না কেন, পলিটিক্সে এইরকম ঘটনার রিঅ্যাকশন এরকম হবে, এটা খুবই স্বাভাবিক। আর বিএসপি যদি ফা পাতা ফাঁদে পা দিত, তাহলে সালাউদ্দিন আহমেদ ভাই তাদের নিরাপদে ওই জায়গা, তার কনস্টিটিউয়েন্সি ক্রস করার যেই নিরাপত্তা তিনি তার নেতাকর্মীদেরকে শক্তভাবে নির্দেশ দিয়ে তাদেরকে যে নিরাপত্তা এনশিওর করেছেন, ওই নিরাপদে তারা ওই জায়গা ত্যাগ করতে পারত রুমিন, না। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। একটা শেষ প্রশ্ন করতে চাই। সেটি বিএনপির যে যুবদলের নেতাকর্মীরা, তারা সম্প্রতি একটি স্লোগান দিয়েছেন, আপনি জানেন, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আর শনিবার বিএনপি মহাসচিব বলেছেন ১৯৭১ হচ্ছে আমাদের মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এই সিদ্ধান্ত এবং অবস্থান বিএনপি কবে থেকে নিয়েছে, যদি একটু বলেন আমাকে? ডে 1 থেকে, বিএনপির জন্মলগ্ন থেকে। তাহলে বিএনপি প্রতিষ্ঠিতই জামাত হয়েছে তো একজন বিএনপি আ ৪ দলীয় বীর জোট উত্তমের হাত দিয়ে। ছিল। জামাত তো ৪ দলীয় জোট সরকারের অংশ ছিল এবং তারা তো যুদ্ধাপরাধের জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি এবং তারা তো এখন একদম, পর্যন্ত সেই অবস্থানে। একদম। ওই যে রাজনৈতিক কৌশল, যে কৌশলে জামাত একসময় আওয়ামী লীগেরও যুগপৎ আন্দোলনের অংশ ছিল।
রাজনীতিতে তো কৌশল আপনাকে তাহলে কি নিতে এখন এই হবে। বক্তব্য একটি রাজনৈতিক কৌশল? না, না এই কারণেই যে বিএনপি জন্মই হয়েছে একজন বীরুত্তমের হাত দিয়ে। বিএনপিতে যতজন বীরুত্তম, বীর প্রতীক সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন, বাংলাদেশে আর কোনো দলে এত তো দূরের কথা, এর আশপাশেও নাই। সুতরাং বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করা দল, লালন করা দল এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের ব্যাপারে শুধু বিএনপি কেন, বিএনপি যেহেতু গণমানুষের রাজনীতি করে, সুতরাং গণমানুষের পালস বুঝে বিএনপিকে পলিটিক্স করতে হবে। এটা উল্টা পথে যাওয়ার আর উপায় নাই। তাহলে পলিটিক্স থাকবে না বিএনপি। সো গণমানুষ মুক্তিযুদ্ধের সাথে আছে। মুক্তিযুদ্ধকে বহুভাবে পলিটিসাইজেশন করার চেষ্টা হয়েছে আওয়ামী লীগের সময়। মানুষ এটাকে ভালোভাবে নেয় নাই। অসংখ্য ধন্যবাদ। জনাব ফয়েজ আহমেদ, একেবারে শেষ প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। আশরাফ কাসার বলেছেন যে উনি একটা উনার মনে হচ্ছে যে এখন নির্বাচন পিছিয়ে যাবে এবং এটি অনেকের কাছেই মনে হচ্ছে যে হয়তো এই সরকারের আমলেও নির্বাচন হবে কিনা সেটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা। ৩০ সেকেন্ডে যদি বলেন নির্বাচন কবে হবে? না আপনাদের দেখুন, আমলে আশরাফ হবে কিনা কাসের বেলায় তো আপনার অনেক কি অভিজ্ঞ মানুষ। অনেক কিছু মনে করতে পারেন। আমি তো আপনি তো আনফরচুনেটলি সরকারের ভেতরে মানুষ। আনফরচুনেটলি সরকারের ভিতরে মানুষের আমার এই মনে করার ক্ষমতাটা না বন্ধ আছে। আচ্ছা, আমি যা দেখি তার বাইরে কিছু যদি বলতে ফ্যাক্টই পারি। বলেন আমাদেরকে কবে ফ্যাক্ট হচ্ছে, নির্বাচন হবে? ধরুন এই যে আশরাফ কায়সার ভাই বলছেন যে 111 এর সরকারের থেকেও খারাপ পরিণতি এই সরকারের হবে। এটা কেন হবে না জানেন? 111 এর সময় এই কথাটা কেউ বলতে পারে নাই। এখন বলতে পারছে। যাই হোক, অনেক ক্ষোভ, অভিমান নানান জনের নানান কারণে থাকতে পারে। আমি আপনাকে যদি সরকারের প্রস্তুতির জায়গা থেকে বলি বা সরকারের অবস্থানের জায়গা থেকে বলি, নির্বাচন নিয়ে আমি আশরাফ কায়সার ভাইকে আশ্বস্ত করছি, কোনো দুশ্চিন্তা করবেন না, নির্বাচন হবে। কবে? ভোটের জন্য প্রস্তুতি নেন। কবে হবে ফয়েজ হবে আহমেদ? তো বলছে নির্বাচন কবে? নির্বাচন ওই যে আপা আবার বলছে না যে আমরা বারবার ডিসেম্বর থেকে জুন কেন বলছি? আমি তো বলি নাই। একদম সময় নেই। আমি কিন্তু বলছি যে ডিসেম্বরের মধ্যে তার মানে প্রস্তুতি শেষ করা। নির্বাচন প্রধান উপদেষ্টা যেটি বলেছেন সেটা হচ্ছে আপনার ডিসেম্বর থেকে আগামী রমজানের আগে। আগামী রমজানের আগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।